ক্লাস 12-এর সেমিস্টার 3 এর ইতিহাস পুরোপুরি জল করে দেব এরকম কমিক বুক অ্যানিমেটেড নোটের সাহায্যে তোমাদেরকে পুরো ইতিহাস বই পড়িয়ে দেব এই চ্যানেলের মধ্যে, যেখানে তোমরা কিন্তু আজকে পড়ছো আঞ্চলিক রাজধানী এবং বিজয়নগর সাম্রাজ্যের উত্থান। অর্থাৎ এই যে নোটটি রয়েছে, এই নোটের মাধ্যমে আমরা পড়ে নেব বিজয়নগর সাম্রাজ্য কি করে গড়ে উঠলো, কারা এই বিজয়নগর সাম্রাজ্য গড়ে তুললো এবং এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি সেটির নামকরণ কিভাবে ঘটলো এবং কি কি সেই বংশ ছিল বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে। তবে এটি একটি মাস্টার ক্লাস হতে চলেছে, যেটি তোমরা অ্যানিমেটেড কমিক বুকের মাধ্যমে বুঝে নিতে পারবে। তো চলো শুরু করি। তোমরা যদি এই চ্যানেলটি প্রথমবার দেখছো, বলে রাখি ইতিহাস, ভূগোল, বাংলা এবং ইংলিশ আমরা কিন্তু এই চ্যানেলে অ্যানিমেটেড ওয়েতে বুঝিয়ে থাকি, মানে কমিক বুকের সাহায্যে। এখানে দেখো, ভারতের দক্ষিণ অঞ্চল অর্থাৎ দাক্ষিণাত্য, সেখানে গড়ে উঠেছিল এই বিজয়নগর সাম্রাজ্যটি এবং এই সাম্রাজ্যটি চলেছিল 300 বছর। 300 বছর এই সাম্রাজ্য চলেছিল, যেখানে 4টি রাজবংশ এখানে শাসন করেছিল। তবে আজ আমরা পড়ব কিভাবে দুটি ভাই 300 বছরের এই সাম্রাজ্য গড়ে তুলল। ওকে, আমরা এই যে বিজয়নগরের কথা 3টি দেশীয় সাহিত্য থেকে জানতে পারি। প্রথমেই একটি কাব্যগ্রন্থ রয়েছে যেটির নাম হচ্ছে মধুরা বিজয়ম। ওকে, এখান থেকে আমরা বিজয়নগরের কথা জানতে পারি। তারপর গঙ্গাধর রচিত গঙ্গাদাস প্রতাপ বিলায়সু, এখান থেকে আমরা নাটক থেকে বিজয়নগরের কথা জানতে পারি। আবার তুলুপ বংশীয় রাজা কৃষ্ণদেব রায়ের লেখা আমুক্ত মাল্যদা, এখান থেকেও আমরা বিজয়নগরের কথা জানতে পারি। তবে 3টি বইয়ের নাম ভালো মতো লিখে রাখো এবং তাদের রচয়িতার যদি নাম লেখা থাকে সেটিও লিখে রাখো, এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ক্লাসটি পুরোপুরি এমসিকিউ ফোকাস ক্লাস হতে চলেছে, তোমাদের কিছুই বাদ যাবে না। তবে বিদেশি পর্যটকদের বিবরণ অনুযায়ী প্রথমে আমরা ইতালীয় পর্যটক যিনি ছিলেন তার নাম ছিল নিকোলো কন্টি, তার কথা থেকেও, তার যে রচিত বই সেখান থেকেও আমরা বিজয়নগরের বর্ণনা পাই। পারস্যের দূত, যেটা আগের আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম পর্যটকদের চোখে ভারতবর্ষ, সেখানে আব্দুর রাজ্জাক তিনি বিজয়নগরের কিন্তু অনেক নাম গান করেছেন। তারপরে পর্তুগিজ পর্যটক ডমিঙ্গো পায়েস, তিনিও কিন্তু তার রচনার মধ্যে বিজয়নগরের বিবরণ দিয়েছেন। পারস্যের দূত আব্দুর রজ্জাক এমনও বলেছেন যে মানুষ কোনোদিন নিজের চোখে এত সুন্দর সাম্রাজ্য কোনোদিন দেখেনি, না সে কেউ এটা কানে শুনেছে। তাহলে বিজয়নগর এতটাই সুন্দর ছিল। তারপর গুরুত্বপূর্ণ লিপি ও তাম্রশাসন। এবার তোমাদের মনে হতে পারে তাম্রশাসনটা কি? সেটা হচ্ছে তামার শাসন। অর্থাৎ তখনকার দিনে কোনো কিন্তু কাগজ কলম ছিল না, কোনো প্রিন্টিং প্রেস ছিল না। মনে রাখতে হবে, তখনকার দিনে কাগজ কলম থাকলেও প্রিন্টিং প্রেস ছিল না, মানে ওই যে তোমার কোনো কিছু ছাপানো হতো, বই, নিউজ পেপার, এগুলো ছিল না। তখনকার দিনে এই যে তামার যে প্লেটগুলো, সেখানে কিন্তু খোদাই করে লেখা থাকতো। তো এটাকেই বলা হতো তাম্রশাসন। ধরে নাও তোমার বাড়ির কাগজপত্র, সেটা তামার উপরে লেখা থাকতো। তোমার সম্বন্ধে কিছু লিখতে হবে, সেটা তামার উপরে লেখা থাকতো। এটাকেই বলা হচ্ছে তাম্রশাসন। তো এই লিখিত সাহিত্য ছাড়াও বিজয়নগরের ইতিহাস পুনর্গঠনে তাম্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাম্রশাসনের দুটো রাজার নাম বেশি করে উঠে আসে। সেটি হচ্ছে দ্বিতীয় দেবরায়, যার নাম আমরা আব্দুর রাজ্জাকের ওখানেও দেখতে পাই। তিনি শ্রীরঙ্গম তাম্রশাসন তার শাসনের নাম ছিল। আবার নরসিংহ তার নেদুলপল্লী তাম্রশাসন, এটা কিন্তু বিখ্যাত দুটো তাম্রশাসন। তাহলে তাম্রশাসন কটি ঘটেছিল? 4টি। মনে রাখতে হবে 300 বছরে 4টি রাজা সেখানে শাসন করেছে এবং দুজন রাজা খুবই বিখ্যাত, দ্বিতীয় দেবরায় এবং নরসিংহ। এরপরে আমরা পরবর্তীতে চলে আসি, বিজয়নগরের উৎপত্তি কি করে ঘটলো। আমাদের ঐতিহাসিক একজন ইংরেজ ঐতিহাসিক বলে ওঠেন রবার্ট সিওয়েল, তার বিখ্যাত গ্রন্থ এ ফরগটেন এম্পায়ার, যেটা লেখা হয়েছিল 1900 খ্রিস্টাব্দে। তিনি বলেছেন সাতজন পুরুষ বা 7জন সেই মহান মানব মিলে এই বিজয়নগর গড়ে তুলেছেন, কিন্তু তাদের মধ্যে হরিহর এবং বুক্ক এই দুটি নাম বিশেষ করে আমাদের জানতে হবে। এই দুটি নামই ইতিহাসের মধ্যে ফেমাস রয়েছে, যে যারা বিজয়নগর সাম্রাজ্য গড়ে তুলেছেন। তবে আমরা চলো হরিহর এবং বুক্ককে ভালো মতো জেনে নিই। এরা দুজন কিন্তু ভাই ছিল, মনে রাখতে হবে। ওকে, হরিহর এবং বুক্ক ছিলেন ভাই। তারা প্রথমে বরঙ্গলের কাকতীয় বংশের রাজা প্রতাপ রুদ্রদেবের কাছে কাজ করতেন। কিভাবে?
একজন শাসক বা একজন ধরে নাও ওই কাগজপত্র সামলানো, এই হিসেবে তিনি কাজ করতেন। তারপরে কি হলো, সেখানে সুলতানরা সেখানে আক্রমণ করলেন, যে মোগল সুলতানরা সেখানে গিয়ে আক্রমণ করলেন। তো সুলতানি বাহিনী যখন কাকতীয় রাজ্যে আক্রমণ করলেন, তারা হোসল রাজ তৃতীয় বীরবল্লালের রাজ্যে আশ্রয় নেন এবং তার অধীনে চাকরি গ্রহণ করেন। তাহলে বুঝতে পারলে এই কাকতীয় রাজ্য থেকে চলে গেলেন তারা হোসল রাজ তৃতীয় বীরবল্লালের রাজ্যে, সেখানে গিয়ে তারা লুকোলেন। কারণ কি, এই রাজার কাছে কিন্তু সুলতানরা আক্রমণ করেছিল, কিন্তু এদের দুর্ভাগ্য এত যে সেই যে রাজা যেখানে গিয়ে তারা লুকোলেন সেখানেও কিন্তু সুলতান গিয়ে আক্রমণ করে দিল। ওকে, এই সুলতান সেখানে গিয়েও আক্রমণ করে দিল। কোন সুলতান ছিলেন? মোহাম্মদ বিন তুগলক, নাম তো শুনেছ নিশ্চয়ই। মোহাম্মদ বিন তুগলক সেই রাজ্যে গিয়েও আক্রমণ যখন করলেন, তখন এদের দুজনকে কবজা করে নিলেন দাস হিসেবে। ওকে, সুলতানি বাহিনী হোসল রাজ্যে আক্রমণের পর হরিহর এবং বুক্ককে বন্দি করে দিল্লিতে নিয়ে যায় সুলতানের সামনে। আর দিল্লিতে সুলতান তাদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম দীক্ষিত করান। তার মানে যখন তারা ধরা পড়ল, তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হলো কোথায়? দিল্লিতে। কে করালেন? মোহাম্মদ বিন তুগলক। তারপর তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে বলা হলো, যাও, এই যে এত বড় একটা দেশ ইন্ডিয়া বা ভারতবর্ষ, তার দক্ষিণ অংশ, এই ডেকান অঞ্চল, যেটাকে দক্ষিণ অংশ ডেকান অঞ্চল বলে ইংরেজিতে, এই অঞ্চলটা তোমরা গিয়ে সেখানে শাসন স্থাপিত করো, মানে এই পুরো অঞ্চলটাকে তোমরা নিজেদের অধীনে করো এবং এখানে যাতে মোহাম্মদ বিন তুগলকের নাম গান হয় এটা করো। কারণ এদেরকে কি করেছিল? এদেরকে মুসলিম ধর্মে অথবা ইসলাম ধর্মে পরিবর্তন করেছিল। তো রাজা এদেরকে বলেছিল তোমরা এখানে গিয়ে আমার নামটা প্রচার করো। তো যখন তারা সেখানে এলো, মোহাম্মদ বিন তুগলক কিন্তু এই দুই ভাইকে দক্ষিণাতে শাসক পদে নিয়োগ করলেন। এরপরে কি হলো, তারা দক্ষিণে তো ফিরলেন, দক্ষিণে ফিরে তারা এক গুরুর সঙ্গে তাদের দেখা হলো, মাধব বিদ্যারণ্য। সায়নাচার্যের সহায়তায় তারা হিন্দু ধর্মে আবার ফিরে এলেন। দক্ষিণে এসে তারা ইসলাম ধর্ম যে তাদেরকে চেঞ্জ করে দিয়েছিল, দক্ষিণে এসে তারা প্রথম কাজ যেটা করলেন, নিজেদেরকে আবার হিন্দু ধর্মে পরিণত করলেন। এই যে মাধব বিদ্যারণ্য ও সায়নাচার্য, এরা দুজন মিলে কিন্তু এদেরকে করে দিলেন হিন্দুতে পরিণত। কারণ এনারা জানতেন দক্ষিণের মানুষরা পুরোপুরি হিন্দু ধর্ম মেনে চলেন, আর এখানে ইসলাম ধর্মের হয়ে তাদেরকে শাসন করা যাবে না, তাই হিন্দু ধর্মে তারা পরিণত হয়ে গেলেন। গুরুর আশীর্বাদে তারা তুঙ্গভদ্রা নদীর তীরে স্বাধীন হিন্দু রাজ্যের সূচনা করার শপথ নেন। যখন তারা হিন্দুতে পরিণত হলো, তখন তারা বলল যে আমরা তুঙ্গভদ্রা এক নদী, সেই দক্ষিণের নদী মানে দক্ষিণ ভারতের নদীর পাশে স্বাধীন হিন্দু রাষ্ট্র আমরা গড়ে তুলব। ওকে, এরপরে বিজয়নগর সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করলেন। বিজয়নগর মানে কি? বিজয় মানে হচ্ছে জেতা, ঠিক আছে? বিজয়নগর মানে এমন একটা নগর যেটা জিতে তারা অর্জন করেছে। তো এই সাম্রাজ্য প্রতিষ্ঠা তারা করলেন 1336 খ্রিস্টাব্দে। হরিহর এবং বুক্ক সেই দুই ভাই, নাম কি? হরিহর এবং বুক্ক, তারা তুঙ্গভদ্রা নদীর তীরে স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে তাদেরকে মোহাম্মদ বিন তুগলক পাঠিয়েছিল, যাও তোমরা দক্ষিণের শাসক হিসেবে থাকো এবং আমার নাম গান করো যে আমাদের যে সুলতান মোহাম্মদ বিন তুগলক তিনি গোটা ভারতবর্ষের রাজা, আবার গোটা ভারতবর্ষের সম্রাট। কিন্তু না, এরা প্রথমে এসে হিন্দু ধর্ম পালন করলো, রূপান্তরিত হয়ে তারা সঙ্গে সঙ্গে কি করলো, বিজয়নগর গড়ে তুললো তুঙ্গভদ্রা নদীর পাশে এবং সেখানে কি স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করলো। আর এই শহরটিকে পরে সিটি অফ ভিক্টরি নামেও পরিচিত হয় বা বিজয়নগর নামে পরিচিত হয়। ওকে, এরপরে কি হলো, ধর্মের শক্তি ও বিরূপাক্ষ। এবার তারা একটি জিনিস দেখলো যে হিন্দু ধর্মের মধ্যেও তখন বাটোয়ারা ছিল। ওকে, হিন্দু ধর্মের মধ্যেও মানুষজন কেউ কেউ সুলতানকে সাপোর্ট করতো, কেউ কেউ আবার সেই হিন্দু রাজাদের সাপোর্ট করতো। তো এরা বুঝতে পারলো যে একটা জিনিস দিয়ে হিন্দুদেরকে পাশে আনা যাবে, হিন্দুদেরকে একজোট করা যাবে, সেটা হচ্ছে শ্রী বিরূপাক্ষ প্রতিনিধি হয়ে। মানে এই যে বিষ্ণুকে তখন বলা হতো বিরূপাক্ষ। সকল হিন্দু মানুষ দক্ষিণের তখন এই বিষ্ণু বা বিরূপাক্ষকে কিন্তু ফলো করে চলতো। তাই এই দুই ভাই মিলে
ঘোষণা করলো যে আমরা রাজা নই, এই বিজয়নগরের আসল রাজা হলো স্বয়ং ভগবান বিষ্ণু অথবা বিরূপাক্ষ। তবে তোমরা যদি এখানকার প্রজা হও তোমরা ভগবানের আশীর্বাদে থাকবে, আর ভগবানের বিরুদ্ধে কেউ যেতেও পারবে না। তার জন্য তারা খুব ভালো একটা ট্রিক লাগিয়ে শ্রী বিরূপাক্ষকে নিজের মানে ভগবান হিসেবে এবং রাজ্যের আসল মালিক হিসেবে ঘোষণা করলেন, এবং তারা নিজেদেরকে প্রতিনিধি বললেন, মানে আমাদেরকে ভগবান পাঠিয়েছে এই রাষ্ট্র গঠনের জন্য। তারা নিজেদের নামে নামে নয়, শ্রী বিরূপাক্ষ নাম নিয়ে তাম্রশাসন শুরু করেন। মানে তারা যখন তাম্রশাসন শুরু করলো, তাহলে তাদের যে শাসনটার নাম সেটার নাম ছিল শ্রী বিরূপাক্ষ। ওকে, কোনো কিন্তু ওইরকম নয় যে মোগল সাম্রাজ্য অথবা পাল বংশ, এরকম নয়, কিন্তু তারা নাম দিল শ্রী বিরূপাক্ষ। ওকে, তারপর ঐতিহাসিক বার্টন স্টেইন একে বিজয়নগরের হিন্দু জাতীয়তাবাদ বলেছেন। মানে এমন একটা স্ট্র্যাটেজি যেটা দিয়ে হিন্দুকে ঐক্য করা হয়েছিল, সব হিন্দু মানুষকে একজোট করা হয়েছিল দক্ষিণ ভারতের। এরপরে বিজয়নগরের রাজবংশ হিসেবে দেখলে আমি বলেছিলাম যে 300 বছরে 4টি রাজা দেখা গেছে, 4টি বংশ দেখা গেছে। প্রথমটি হচ্ছে সঙ্গম বংশ, তারপরটি সালুফ, তারপরটি তুলুফ, তারপরটি আরিবিডু। ওকে, এই 4টি কিন্তু বংশ দেখা গেছে। এই 4টির নাম তোমাদের ক্রমাগতভাবে মনে রাখতে হবে। প্রথম সঙ্গম, তারপরে সালুফ, তারপরে তুলুফ, তারপরে আরিবিডু। অবশ্যই নোট ডাউন করে রাখবে। হ্যাঁ, তোমরা যারা যারা এত সুন্দর নোট পাচ্ছ, এবং তোমরা যদি নোট করছো না, মানে তোমাদের খাতায় নোট ডাউন করছো না, তবে কিন্তু তোমাদের কিছুই মনে থাকবে না। অবশ্যই নোট ডাউন করে নিও। আর যাদের যাদের মনে হবে স্যার এরকম ক্লাসগুলি আপনার কাছে আমি পার্সোনালি করতে চাই, তাই আমার কাছে তুমি পার্সোনাল কোচিং নিতে পারো, অনলাইন কোচিং। এই নাম্বারে, যেখানে নাম্বারটা স্ক্রিনে আসছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো, অথবা ডেসক্রিপশনে SBI টেক অ্যাপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে ইতিহাস আলফা ব্যাচটি নিতে পারো শুধুমাত্র 199 টাকায়, যেটি দিয়ে পুরো 3rd সেমিস্টার তুমি আমার কাছে পড়তে পারবে। যা যা তোমার ক্লাস মিস গিয়েছে সমস্ত কিছু কিন্তু ওই ব্যাচের মধ্যে পেয়ে যাবে, লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, এবং অনেক সুবিধা রয়েছে যেগুলি আমি তোমাকে পরে বলছি। তোমার যদি মনে হয় সমস্ত ক্লাস কিন্তু ইউটিউবে আসবে না, আগেই বলে রাখি। হয়তো এই ক্লাসটি মাস্টার ক্লাস 1টি এলো, 2, 3, 4 যেগুলো মাস্টার ক্লাস, যেটিতে আমি পুরো চ্যাপ্টারটিকে ইন ডিটেলে এরকম কমিক বুক নোটসের মাধ্যমে পড়াবো, সেটা কিন্তু আসবে না ইউটিউবে। সঙ্গম বংশের মধ্যে প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর এবং বুক্ক। তারা নিজেদের তাম্রশাসনকে কিন্তু সেই ভগবানের নামে চালিয়েছিল, মনে রাখতে হবে। সালুক বংশ, যেটিতে নরসিংহ সালুক ছিলেন আসল প্রতিষ্ঠাতা। সালগুলো দেখে নাও, যদিও বেশি ইম্পর্টেন্ট নেই। একমাত্র ইম্পর্টেন্ট সাল হলো এই বিজয়নগর কবে গড়ে উঠেছিল, 1336, এটা মনে রাখতে হবে। বিজয়নগর কততে গড়ে উঠেছিল? 1336। আচ্ছা, এরপরে আবার তুলুক বংশ, তার মেন প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা ইম্পর্টেন্ট আছে। আরুবিডু বংশের তিরুমল, এটা ইম্পর্টেন্ট আছে। ওকে, এগুলো সালগুলো অত বেশি ইম্পর্টেন্ট নেই, এটুকু মনে রাখতে হবে। এরপরে সাম্রাজ্যর সময়রেখা, সাম্রাজ্যটা কত বছর অবধি চলেছিল? প্রথমে শুরু হলো আমরা জানলাম 1336-এ এই সাম্রাজ্য। তারপরে 1486-তে শুরু হলো সালুক বংশ, যার রাজা ছিলেন নরসিংহ। তারপরে 1505-এ শুরু হলো তুলুক বংশ, বীর নরসিংহ। তারপরে 1570-এ শুরু হলো আরিবিডু, যেটি তিরুমল তার রাজা ছিল। 1672-এ গিয়ে সাম্রাজ্যর পুরোপুরি পতন ঘটে যায়, এটুকু মনে রাখতে হবে। কিন্তু সাম্রাজ্যর পতন আলাদা জিনিস, বিজয়নগরের পতন আলাদা জিনিস। বিজয়নগরের পতন কবে ঘটেছিল সেটি সাল আলাদা, কিন্তু এই সাম্রাজ্য যে আছে আরিবিডু, এটা কবে পতন হয়েছিল এটা আলাদা কিন্তু। ওকে, এখানে দেখে নাও। তবে কিছু কিছু তোমাদের জন্য আমি MCQ দিয়ে রেখেছি, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেমন এই এম্পায়ারটি কে লিখেছেন, এই বইটি। তারপরে বিজয়নগর কবে প্রতিষ্ঠিত হয়, হরিহর এবং বুক্কের যে প্রধান গুরু যাদেরকে হিন্দু ধর্মে পরিণত করেছিল সেটি কে ছিলেন, মাধব বিদ্যারণ্য। এগুলো মনে রাখতে হবে। আমুক্ত মাল্যদা, এটি কার লেখা, সব মনে রাখতে হবে। ওকে, তবে এরপরে আমরা দেখছি যে বিজয়নগর যে গড়ে উঠলো সেটি কিভাবে গড়ে উঠলো। ক্ষমতার শূন্যতা, একদা অখণ্ড ভারতের সেটি পতন কিভাবে ঘটলো। প্রাচীন ভারতের শক্তিশালী কেন্দ্রীয় শাসনের পতন, মানে এক সময় ভারতবর্ষের মধ্যে সেই হিন্দু ধর্মের রাজাদের কিন্তু রাজ ছিল। তারপরে সেখানে মুঘল সাম্রাজ্য এলো। হ্যাঁ, 7ম শতকের পর ভারতে অখণ্ড কেন্দ্রীয় শক্তির কোনো অস্তিত্ব ছিল না।
গুপ্ত সাম্রাজ্যের পতনের পর, হর্ষবর্ধনের মৃত্যুর পর গোটা ভারতবর্ষ ছোট ছোট স্বাধীন রাজ্যে কিন্তু ভাগ হয়ে যায়, যেরকম আমরা এখন দেখছি যে অনেকগুলো রাজ্যে বিভক্ত সেরকমভাবে। তো এই যে গুপ্ত সাম্রাজ্য ছিল এটি ভেঙে গিয়েছিল কার ফলে? হর্ষবর্ধনের মৃত্যুর ফলে, মনে রাখতে হবে। তারপরে কিন্তু সেই যে বাইরের সুলতানরা তারা কিন্তু ভারতে আক্রমণ শুরু করে। ওকে, ত্রয়োদশ শতক। ত্রয়োদশ শতক মানে কি? ত্রয়োদশ শতক মানে 1200 থেকে 1300 সাল। এই সময় কি হলো? বিদেশি আক্রমণকারী তুর্কিদের নেতৃত্বে সুলতানি শাসন কায়েম হয় ভারতবর্ষের মধ্যে। তারপর সাময়িক স্থিতাবস্থা ফিরে আসে, মানে ভারতবর্ষে তখন সুলতান ব্যবস্থা চলছিল। চতুর্দশ শতক মানে 1300 থেকে 1400। কিন্তু এই যে সুলতান, এটা কিন্তু বেশি স্থায়িত্ব হয়নি। তারপর সুলতান মোহাম্মদ বিন তুগলকের হঠকারী এবং ভ্রান্ত নীতির জন্য সাম্রাজ্য আবার ভাঙতে শুরু করে। মানে এই যে আমাদের বিজয়নগরটা গড়ে ওঠে কখন? 1336। আমি বললাম 1336 থেকে ধরে না 1400 সাল। এটা কোন শতক পড়ছে? চতুর্দশ শতক। এই চতুর্দশ শতকে কিন্তু সুলতানি এই যে সাম্রাজ্যটা এটা ভাঙতে শুরু করে। কারণ কি ছিল? এই সুলতান মোহাম্মদ বিন তুগলকের জন্য। কারণ তিনি একসঙ্গে অনেকগুলি কাজ করতে যাচ্ছিলেন, কখনো অন্য দেশ লুটপাট করা, কখনো কোনো দেশকে কবজা করা। এরকম করতে করতে তিনি নিজের দেশ, মানে যেই দেশে তিনি এতদিন ধরে বসেছিলেন ভারতবর্ষের মধ্যে, সেটার উপরে অধিকারত্ব কিন্তু তার হারাতে থাকে। তার জন্যই তিনি দুই ভাই হরিহর এবং বুক্ককে পাঠিয়েছিলেন, যাও দক্ষিণ ভারতে গিয়ে আমার শাসনটাকে আরো প্রসার করো। কিন্তু এখানে হরিহর আর বুক্ক তো এসে আবার হিন্দু ধর্ম যেটি পালন করা শুরু করে দিয়েছিল। এর ফলে কি হলো? ডমিনো এফেক্টের মতো। ডোমিনো এফেক্ট কি বলে? যে একটা এরকমভাবে একটার পর একটা জিনিস আছে, যদি তুমি এই ছোট্টটাকে ধাক্কা দাও তাহলে সবগুলোই পড়ে যাবে, ঠিক আছে? এটাকে বলে ডমিনো এফেক্ট। তো তার কাছ থেকে একটা একটা করে রাজ্য চলে যেতে শুরু করলো। তুগলক, মোহাম্মদ বিন তুগলকের ভুলের সুযোগ নিয়ে 1414 খ্রিস্টাব্দে সুলতানি সাম্রাজ্য উত্তর ভারতের এক ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, এটুকু জায়গার মধ্যে, ঠিক আছে? মানে দক্ষিণ ভারতকে তো সে পুরোপুরি হারিয়ে ফেললো। কারণ কি? এখানে বিজয়নগর সেটি স্থাপিত হলো। তারপরে পশ্চিম ও উত্তর ভারতের স্বাধীনতা ঘোষণা করে সিন্ধু, মুলতান, গুজরাট, মালব, জৌনপুর এগুলো কিন্তু স্বাধীন হওয়া শুরু করলো আস্তে আস্তে। রাজপুতানায় আজমেরে মুসলিম শাসককে তাড়িয়ে স্বাধীনতা আবার পুনরুদ্ধার করলো রাজপুতরা, মানে সেই মারাঠিদের কথা বলা হয়েছে। এই তারা কিন্তু এই পুরো দিল্লি এগুলোকে আবার কিন্তু কবজা করে নিল। ওকে, নেক্সট। দাক্ষিণাত্যের দুই ইউনিকর্ন। তখন দক্ষিণে দুটো রাজ্য গড়ে উঠেছিল, এক হচ্ছে বিজয়নগর, আরেকটি হচ্ছে বাহমনি। এটা তোমাদের মনে রাখতে হবে। বিজয়নগর কিন্তু মানে বেশি ফেমাস ছিল, একটু বেশি বড় ছিল। বিজয়নগর মানে কি বোঝায়? জয়ের নগরী বোঝায়, সিটি অফ জয়। এখানে দক্ষিণ ভারতের রাজধানী শহরটি পূর্বে হাম্পি এবং হস্তিনাবতী নামেও পরিচিত ছিল। মানে হাম্পিকে হস্তিনাবতীও বলতো। হস্তিনাবতী মানে সেখানে অনেক হাতি থাকতো বলে একে হস্তিনাবতী বলতো। এরপর প্রতিষ্ঠাতা কে ছিল? এই কবে প্রতিষ্ঠিত হয়? আমরা পড়লাম 1336-এ। কে প্রতিষ্ঠা করেছিল? দুই ভাই হরিহর এবং বুক্কা। কোথায় হয়েছিল? সেই তুঙ্গভদ্রা নদী, সেটাকে পবিত্র মানা হতো, সেটার তীরে এই রাষ্ট্র গড়ে তোলা হয়েছিল, রাজ্য। এবার এটা কোথায় গড়ে উঠেছিল? তুঙ্গভদ্রা নদী যে আছে সেই তুঙ্গভদ্রা নদীর দোয়াব অঞ্চলে। দোয়াব মানে হচ্ছে সেই জায়গাটা উর্বর, জমিটা খুবই উর্বর কৃষিকাজের জন্য, সেখানে বসবাসের জন্য। সেই দোয়াব অঞ্চলে কিন্তু এই আমাদের সাম্রাজ্য গড়ে উঠেছিল। মানচিত্রে যদি দেখো, হাম্পি যে আছে, হাম্পি কিন্তু একদম সেন্টারে ছিল এবং এটা ছিল বিজয়নগরের রাজধানী, মনে রাখতে হবে। এই হাম্পি যে নামটা দেওয়া হয়েছে জায়গাটার, এটা অ্যাকচুয়ালি এসেছে তাদের সেই আরাধ্য দেবীর কাছ থেকে। আরাধ্য দেবীর নাম ছিল পম্পা দেবী, ঠিক আছে? সেখান থেকে কথাটা পম্পি কথাটা এসেছে, আর পম্পি কথাটাকেই বলা হয়েছে হাম্পি। তাহলে তাদের যে মাতৃকা দেবী পম্পা দেবী, তার নামেই হয়েছে কিন্তু তাদের রাজধানীর নাম হাম্পি। এটা মনে রাখার বিষয়, তাদের যে আরাধ্য দেবীর নাম কি ছিল। এবার নামের ভিন্নতা। এখনকার মানুষ বিজয়নগরকে বিজয়নগর বলছে, কিন্তু দক্ষিণাত্যের অনেক মানুষ মনে করে সেটিকে আগেকার যুগে কর্ণাটক সাম্রাজ্যমু বলা হয়। তাহলে বিজয়নগরের আরেকটি নাম কি হতে পারে? কর্ণাটক সাম্রাজ্যমু। ওকে, সেখানকার লোকেরা এটা মনে করে দক্ষিণের। এবার আর কি বলা হয়েছে বিজয়নগরের?
প্রতিষ্ঠার পর থেকে বিজয়নগর কিন্তু থেমে যায়নি, বিজয়নগরে অনেক বেশি পরিমাণে সেখানে মানুষজন ধনী হতে শুরু করে। এমনও জানা যায় যে সেখানে ওই যে নিকালো কান্তি, যিনি এসেছিলেন ইটালি থেকে পর্যটক, তিনি বলেছেন যে ভারতবর্ষের মধ্যে সেই বিজয়নগরে হিরে মুক্ত এগুলো একদম খোলা বাজারে বিক্রি হতো, যেরকম হাট বাজারে বিক্রি হয় খোলা সবজি, সেরকম বিক্রি হতো। তাহলে এত কিন্তু সমৃদ্ধ ছিল বিজয়নগর। উত্তরের কৃষ্ণা নদী থেকে শুরু করে এই সাম্রাজ্য দক্ষিণের শেষ পর্যন্ত ছিল, মানে একদম এই পুরো অঞ্চলটা কিন্তু বিজয়নগর ছিল। আর রাজার কিন্তু এতটা বেশি পাওয়ার ছিল। পতন এবং ধ্বংসস্তূপ, আমরা পতনটি পড়ে নিচ্ছি কারণ যেহেতু স্থাপত্য পড়লাম, পতনটা পড়ে নেওয়া উচিত আজকেই। ওকে, তারপরে আমরা বংশটা নেক্সট মাস্টার ক্লাসে পড়ব। অসীম ক্ষমতায় কিন্তু এটা চূড়ান্ত এক পতন ঘটে 1556 খ্রিস্টাব্দে। এই সালটা অবশ্যই মনে রাখতে হবে, 1556 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1556 খ্রিস্টাব্দে, আবার লিখে দিচ্ছি 1556 খ্রিস্টাব্দে, সরি একই ভুল বারবার। 1556 খ্রিস্টাব্দে এই যে আমাদের, সরি 1565 আছে, আই এম সরি, 1565 আছে, রাইট, 1565 খ্রিস্টাব্দে, ওটা মুছে দিও। ওকে, ঠিক, তোমরা ঠিক বলেছো, 1565 আছে। 1565 খ্রিস্টাব্দে এই যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য কিন্তু পতন ঘটে যায়। কারণ কি? কারণ একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধতে এই আমাদের রাজারা গিয়েছিল নিজে বিজয়নগরকে বাঁচাতে, কিন্তু বিজয়নগরকে বাঁচাতে পারলো না। কার সঙ্গে হয়েছিল যুদ্ধটা? সুলতানদের সঙ্গেই হয়েছিল। এবার যুদ্ধটার নাম কি? কেউ কি আমাকে বলতে পারবে? যদি বলতে পারো কমেন্টে অবশ্যই জানাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। 1700 শতকের মধ্যে বিজয়নগরের সমস্ত গৌরব গাথা হারিয়ে যায় এই সময়ের মধ্যে। ওকে, মানে পতন ঘটলো 1565-তে, কিন্তু 1700 শতকের মধ্যে বিজয়নগরকে পুরোপুরি ভেঙে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো। ওকে, যত সাম্রাজ্য গাথা আছে সব কিছু ধ্বংসস্তূপ করে দেওয়া হলো। সুলতানরা এসে সব বই, সমস্ত যত বড় বড় স্থাপত্য ছিল সব পুড়িয়ে দিল। কিন্তু যদিও এই সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে, আমরা এই বিজয়নগরের ইতিহাস সাহিত্যতে পাই, বৈদেশিক বিবরণী মানে হই আল বিরুনি, নিকালোকান্টি, এদের বই থেকে পাই। আর লেক মেলা মানে সেই যে পাথরের স্তূপ, সেই ধরে নাও মন্দিরগুলো, সেখান থেকে কিন্তু পাওয়া যায় এখনো, যেগুলো জীবাশ্মতে আমরা পাচ্ছি যখন মাটি খোঁড়া হচ্ছে। এরপরে আরেকজন ভারতবর্ষে একজন ইংরেজ এসেছিলেন, তিনি হচ্ছেন কলিন ম্যাকেনজি। 1900, এই সালটি হয়তো দেওয়া নেই, অষ্টাদশ শতকে তিনি পরিত্যক্ত শহরে অতীত উদ্ধারে গিয়ে আসেন এবং ব্রিটিশ প্রথম প্রত্নতাত্ত্বিক ছিলেন। ওকে, প্রত্নতাত্ত্বিক তিনি ছিলেন, এবং তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কাজ করতেন, সাধারণ এক কর্মচারী ছিলেন, আর ইতিহাসের নায়ক হয়ে ওঠেন। কারণ কি? তিনি বিজয়নগর সাম্রাজ্যের এই যে ধ্বংসাবশেষ অথবা এই যে পাথরগুলি তিনি মাটির নিচে খুঁজে পেয়েছিলেন। এবং বিজয়নগরের ব্যাপারে যেই মানুষেরা, ভারতবর্ষের মানুষেরা জানতোই না, প্রথম ম্যাকেনজি সেই বিজয়নগরের স্থাপত্য কিন্তু মাটির নিচ থেকে খুঁড়ে বের করেন, এবং তাকে একটি সুন্দর স্বর্ণপদক দিয়ে তাকে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে একটি উপাধি দেওয়া হয়। ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল তাহলে কে? সেই ম্যাকেনজি। ওকে, ম্যাকেনজি মনে রাখতে হবে। 1815 খ্রিস্টাব্দে ম্যাকেনজি প্রথম এই এলাকার কিন্তু মানচিত্র তৈরি করেন, এবং অসাধারণ কাজের জন্য তাকে প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়। এরপরে আমরা তাহলে একবার রিভিশন করে নিই। শুরু কবে হয়েছিল? 1336-এ। কে শুরু করেছিল? হরিহর এবং বুক্কা দুই ভাই। তারপরে ম্যাকেনজি কবে খুঁজে পেল? 1815-তে। কিভাবে? মাটির নিচ থেকে সেই যে লেখাগুলো সেগুলো পেল, পাথরের উপরে চিত্রলিপিগুলো। তারপর অবস্থান কোথায় ছিল? বিজয়নগরের তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলে। এদের দেবীকে ছিল পম্পা দেবী, যেখান থেকে সেই তাদের হাম্পি রাজধানীর নামকরণ হয়েছে। পতন কবে ঘটেছিল? 1565-তে, এক যুদ্ধতে। কাদের সঙ্গে? সুলতানদের সঙ্গে। তবে কিছু এমসিকিউ রয়েছে যেগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, দেখে নাও তোমরা, তোমাদের জন্য এভাবে দেওয়া আছে, দেখে নাও। এরপরে আমি আসছি স্ক্রিনে। হ্যাঁ, তো তোমাদের এত সুন্দর যদি পড়া ভালো লেগে থাকে আমার, তাহলে তোমরা আমার ইতিহাস ব্যাচটি নিতে পারো। ঠিক আছে, ইতিহাস ব্যাচের মধ্যে কি কি পাচ্ছ, যারা ইন্টারেস্টেড দেখে নাও। প্রথমে তো অ্যানিমেটেড মাস্টার ক্লাস পাচ্ছ, এরকম মাস্টার ক্লাসগুলো পাচ্ছ, যেগুলো ইউটিউবে কিন্তু থাকছে না, তোমরা আমার কাছে স্পেশাল কোচিংয়ে পাচ্ছ।
অ্যানিমেটেড স্মার্ট নোট, এই যে স্মার্ট নোটটি পড়লে কমিক বুক রূপে, এটি অ্যাপের মধ্যে থাকছে, তুমি তোমার মতো করে অ্যাপ থেকে পড়তে পারবে যখন ইচ্ছে তখন। তারপরে প্রিমিয়াম নোটস, এই প্রতিটি চ্যাপ্টারে তুমি এসবিআই এর থেকে প্রিমিয়াম নোটস পাচ্ছ, যেগুলি তোমার থেকে কিন্তু এমসিকিউ পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ সেখানে ব্যাখ্যা অবধি দেওয়া আছে প্রতিটি অপশনের। ধরে নাও কোনো একটা এমসিকিউ আছে, নিচে অপশনগুলো দেওয়া আছে, মানে বইয়ে কি হয় ডিরেক্ট অপশনটি সঠিক কোনটা সেটা দেখানো থাকে, কিন্তু আমাদের নোটসে সেটি ব্যাখ্যা অবধি দেওয়া আছে কেন ওটা সঠিক হলো। মক টেস্টের সুবিধা আছে, লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস অবধি আছে, ডাউট সলভিং তুমি আমার সঙ্গে করতে পারবে, আমার অ্যাপটি ডাউনলোড করে তুমি এটি নিতে পারো ব্যাচটি, বা আমাকে মেসেজ করতে পারো। শুধুমাত্র ব্যাচের দাম 199 রয়েছে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ব্যাচে জয়েন করতে পারো। আর যদি মনে হয় না স্যার আমাদের শুধুমাত্র নোটস চাই, যদি শুধুমাত্র নোটস চাই, তাহলে এই ব্যাচটি নিতে পারো, সাজেশন ব্যাচ, যেখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কী কী দেখে দাও, এতগুলো সাবজেক্ট পাচ্ছ, যে কোনো তুমি 5টি থেকে 6টি সাবজেক্ট নিতে পারো 199 টাকায়। তবে অবশ্যই জয়েন করো, এই আমার ব্যাচের এই আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনের মধ্যে, বা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। যে কোনো 5টি সাবজেক্টের নোট, সাজেশন নোট তুমি পেয়ে যাবে। সি ইউ সুন গাইস।